হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ কিন্তু আমরা নিয়ে চলে এসেছি ভারতীয় সংবিধানের উপর থেকে একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লোকসভার অধ্যক্ষ বা স্পিকার সম্পর্কে বিস্তারিতভাবে। তোমরা জানো যে এসএসসি জিডি, ডাব্লিউপি কিংবা কেপির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে পদগুলো রয়েছে সেগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো সেই পদগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানার জন্যই কিন্তু এই সেশনে চালু করা। তোমরা দেখেছো আমরা এর আগের দিন রাষ্ট্রপতি করিয়েছি, তাই তো? এর আগে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি করানো হয়ে গেছে। তো আজ কিন্তু আমরা স্পিকার সম্পর্কে বিস্তারিত জানবো। তো সময় নষ্ট না করে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা জানবো যে এটা সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন প্রথমে জেনে নিব, তারপর তার কার্যকাল, তার বেতন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে জানবো। দেখো প্রথমে কি রয়েছে। আচ্ছা, লোকসভার সভাপতিকে অধ্যক্ষ বা স্পিকার বলা হয়। যিনি তাহলে লোকসভার সভাপতি তিনি তাহলে কি এই অধ্যক্ষ বা স্পিকার, ঠিক আছে? দেখো, পদমর্যাদার দিক থেকে তিনি অধ্যক্ষ বা স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সমকক্ষ। অর্থাৎ পদমর্যাদার যদি বিচার করো তাহলে কিন্তু যে স্পিকার রয়েছেন লোকসভার স্পিকার তিনি আর সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি রয়েছে তার কিন্তু সমকক্ষ বা তারা সমসাময়িক। দেখো, সংবিধানের 93 নং ধারা অনুযায়ী লোকসভার প্রথম অধিবেশনে লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ বা স্পিকার পদে নির্বাচন করবেন। এবার এই যে লোকসভার প্রথম যে অধিবেশনটা বসবে, লোকসভার ভোট হওয়ার পরে যে জিতলো, জেতার পরে যে প্রথম অধিবেশন বসলো, সেই অধিবেশনে ওই জেতা যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে থেকে একজন কিন্তু কে এই স্পিকার কিন্তু হবে। কারা নির্বাচন করবে? তারাই নির্বাচন করবে। তবে বাস্তবে স্পিকার নির্বাচন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এটা তো জাস্ট বলার কথা। স্পিকার নির্বাচনে কিন্তু মেইনলি প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে থাকেন। বলতে পারো যে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই কিন্তু স্পিকারটাও নির্বাচন হয়ে থাকে। পরে দেখো, যোগ্যতা। একজন স্পিকার হতে গেলে কি কি যোগ্যতা দরকার? দেখো, ভারতীয় নাগরিক হতে হবে, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক না হলে স্পিকার হবে কিভাবে? অবশ্যই ভারতীয় নাগরিক হওয়া দরকার, তাই না? অবশ্যই লোকসভার সদস্য হতে হবে, লোকসভার সদস্য তো হতেই হবে। এরপর রয়েছে প্রার্থীকে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। 25 বছর স্পিকার হওয়ার জন্য মিনিমাম কত? 25 বছর বয়স কিন্তু হতে হবে। এরপরে দেখো কি বলা রয়েছে, লোকসভার সদস্য হতে গেলে যে যে যোগ্যতা লাগে ঠিক তেমনই একজন স্পিকার হওয়ার জন্য ঠিক ততটাই যোগ্যতা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ সে তো অ্যাকচুয়ালি লোকসভার, সে তো একজন প্রার্থী, তাই না? সে তো জিতেছে, সে ভোটে জিতেছে জন্যই তো সে এমপিরা এইভাবেই তো তাদের থেকেই তো পরে লোকসভার থেকেই তো হচ্ছে স্পিকার, তাদের থেকেই তো নির্বাচন হচ্ছে স্পিকার। তাই সেই জন্যই বলা রয়েছে লোকসভার সদস্য হতে গেলে যে যে যোগ্যতা লাগে একজন স্পিকার হওয়ার জন্য কিন্তু ঠিক একই রকম যোগ্যতা লাগে। দেখো, নির্বাচন লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। লোকসভা যারা সদস্য রয়েছে তাদের দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হন। পরে দেখো রয়েছে কার্যকালের মেয়াদ 5 বছর। তাহলে স্পিকারও কিন্তু প্রধানমন্ত্রীর মতো 5 বছর তার কিন্তু কার্যকালের মেয়াদ রয়েছে। লোকসভা ভেঙে গেলেও তিনি তার দায়িত্বে পালন করেন যতক্ষণ না নতুন নির্বাচিত লোকসভার অধিবেশন হচ্ছে। এবার যদি লোকসভা ভেঙেও যায়, অর্থাৎ লোকসভার সময় কার মেয়াদ শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু সে তার দায়িত্ব পালন করেন যতক্ষণ না কি হচ্ছে নতুন নির্বাচিত লোকসভার অধিবেশন হচ্ছে। এবার নির্বাচিত লোকসভা যতদিন হবে না, যতদিন তার অধিবেশন হবে না, ততদিন কিন্তু স্পিকার তার নিজের পদেই কিন্তু থাকবে। বেতন দেখো, স্পিকারের বেতন ভারতের সঞ্চিত তহবিল অর্থাৎ কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তাহলে স্পিকারকে বেতন বা ভাতা দেওয়া হয়ে থাকে। দেখো, লোকসভা স্পিকারের মাসিক বেতন 1,50,000 টাকা, ভাতা আছে 40,000 টাকা, দৈনিক ভাতা 2,000 টাকা। এই হলো অ্যাকচুয়াল পুরো বেতনটা, ঠিক আছে? এরপর দেখো রয়েছে ক্ষমতা। স্পিকারের কি কি ক্ষমতা রয়েছে? কোনো বিল অর্থ বিল কিনা তা স্পিকার একমাত্র ঠিক করে। এবার কোন একটা বিল সেটা কি আদৌ অর্থ বিল কিনা সেটা ঠিক করার ক্ষমতা স্পিকারেরই রয়েছে। এই ব্যাপারে স্পিকার সিদ্ধান্ত চূড়ান্ত। 110-এর 3 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানি বিল, ঠিক আছে? এরপরে অর্থ বিলে লোকসভা স্পিকারের সার্টিফিকেট দেন। এটা 110-এর 4 নম্বরে কিন্তু বলা রয়েছে। অর্থ বিল যেটা রয়েছে সেটার মধ্যে ছাড়পত্র দিয়ে থাকেন কে? এই স্পিকার।
এরপরে দেখো, স্পিকারের নির্দেশে অনুশাসন সম্পর্কিত কোনো বিষয় বৈধতার প্রশ্ন আদালতে প্রশ্ন করা যায় না। এবার স্পিকারের নির্দেশে কি হবে, অনুশাসন সম্পর্কিত কোনো রকম যদি বিষয়ে বৈধতার প্রশ্ন থাকে সেটাও কিন্তু আদালতে কি করা যায় না, প্রকাশ করা যায় না। এটা 122 নম্বর ধারাতে আলোচনা করা রয়েছে। এরপর স্পিকার পার্লামেন্ট ও রাষ্ট্রপতির মধ্যে সংযোগকারী মাধ্যম। এবার পার্লামেন্ট মানে কি, প্রধানমন্ত্রীরা। এবার পার্লামেন্ট আর রাষ্ট্রপতি এই দুইজনের মধ্যেকার যে সংযোগকারী মাধ্যম হিসাবে কাজ করে কে, স্পিকার। স্পিকার চাইলে লোকসভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারে। যদি স্পিকার চায়, এটা অনেক বড় একটা ক্ষমতা, স্পিকার যদি চায় লোকসভার কাজকে তিনি স্থগিত রাখবে বা বন্ধ করতে পারে, চায়, তাহলে কিন্তু অবশ্যই সে স্থগিত রাখতে পারে বা পুরোপুরি বন্ধও করে দিতে পারে। এরপর দেখো, লোকসভার মোট সদস্যদের 10/1 অংশকে কোরাম বলে। যদি কোরাম না হয় তাহলে স্পিকার সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখেন। এবার ধরে নাও 10 জন আছে, 10 জন সদস্য আছে, তার মধ্যে একজন যদি না আসে বা এটা যদি 100 জনের মধ্যে 10 জন সভায় উপস্থিত না থাকে তাহলে কিন্তু কোরাম হবে না। আর কোরাম যদি না হয় তাহলে কিন্তু স্পিকার সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারেন। আগে এই 100 জনের মধ্যে 10 জন উপস্থিত হবে, তারপর সেই সবার কাজ কিন্তু সাময়িকভাবে চলবে। তাছাড়া 10 জনের যদি কম হয়, 9 জন হয়, 8 জন হয়, তাহলে কিন্তু চলবে না, তাহলে কি এটা কোরাম কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট দেখো, পার্লামেন্টারি যৌথ অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি। পার্লামেন্টের যে যৌথ অধিবেশন হয় সেই যৌথ অধিবেশনে আহ্বান করেন কে, রাষ্ট্রপতি করেন। যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার। আহ্বান করলেন রাষ্ট্রপতি, সভাপতিত্ব করলেন কিন্তু স্পিকার। এটা 108-এর 4 নম্বর ধারায় বলা রয়েছে। এরপর দেখো, টাইয়ের সময় তিনি ভোট দান করে অচল অবস্থা কাটান। যদি টাই হয়, সমকক্ষ হয় বা সমান হয় তাহলে সে যেদিকে ভোট দিবে সেটাই কিন্তু জিতে যাবে। তাছাড়া সে কিন্তু শুধু টাই যদি হয় তাহলেই তিনি কিন্তু ভোট দিয়ে থাকেন, তাছাড়া কিন্তু তিনি ভোট দেন না। লোকসভা সদস্যদেরকে স্পিকারের সম্মতি ব্যতিরেক পার্লামেন্টের এলাকার মধ্যে গ্রেপ্তার করা যায় না। এবার কোনো এক লোকসভা সদস্য সে কোনো একটা দোষ করেছে, তাকে পার্লামেন্টের এলাকার মধ্যে থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা যাবে না। সে যত বড়ই দোষ করুক না কেন, তখনই গ্রেপ্তার করা যাবে যদি সেখানে তাকে স্পিকার পারমিশন থাকে, স্পিকারের পারমিশন থাকে, তাহলেই কিন্তু সেই পার্লামেন্টের সদস্যকে পার্লামেন্টের এলাকা থেকে গ্রেপ্তার করা যাবে। দেখো এরপরে, লোকসভার কোনো সদস্য ইংরেজি বা হিন্দিতে বক্তৃতা না দিতে পারলে স্পিকার সংশ্লিষ্ট সদস্যকে মাতৃভাষায় বক্তৃতা দেওয়ার সুযোগ দেন। এবার কোন একটা সদস্য হতেই তো পারে যে সে তার ইংরেজি বা হিন্দি জানে না, হতেই পারে সে তেলুগু, তামিল জানছে, মালায়ালাম জানছে, আসামিজ জানছে, কিন্তু এবার এই যে স্পিকার কি করবেন, সেই সদস্যকে মাতৃভাষায়, আমার মাতৃভাষা বাংলা, আমাকে মাতৃভাষায় আমি কিন্তু বক্তৃতা দিতে পারবো, এটা ব্যবস্থা করে দেন কে, স্পিকার করে দেন। তারপর স্পিকার সংশ্লিষ্ট বক্তৃতার ইংরেজি ও হিন্দি তর্জমার ব্যবস্থা করেন। এবার আমি যদি কথা বলি সেটা আমি বাংলাই বলবো, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে অনুবাদ হয়ে যাবে কি হিন্দিতে কিংবা ইংরেজিতে অনুবাদ করে হয়ে যাবে। এটা ব্যবস্থা কে করে দিবে, অবশ্যই স্পিকার করে দিবে। দেখো, স্পিকারের অনুপস্থিতি ডেপুটি স্পিকার লোকসভার কার্য পরিচালনা করেন। কোনো কারণবশত যদি স্পিকার না থাকে সেই সময়টাতে স্পিকারের পরিবর্তে কিন্তু ডেপুটি স্পিকার সেই লোকসভার কার্যগুলো পরিচালনা করবেন। এরপর ডেপুটি স্পিকার যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি লোকসভার একজন সদস্যকে স্পিকারের কাজ চালানোর জন্য সাময়িকভাবে নিযুক্ত করেন। এবার ধরে নাও যে ডেপুটি স্পিকারও নেই, তাহলে কি রাষ্ট্রপতি লোকসভার একজন সদস্যকে, এবার রাষ্ট্রপতি কি বলবে, লোকসভার একজন সদস্যকে কিন্তু স্পিকারের কাজ চালানোর জন্য সাময়িকভাবে নিযুক্ত করে। এটা টেম্পোরারি, যতদিন পর্যন্ত স্পিকার তার নিজের পদে না ফিরে আসছেন ততদিন একজন লোকসভার সদস্য কিন্তু স্পিকারের কাজ কিন্তু করে থাকবেন। এটা 95-এর 1 নম্বর ধারাতে বলা রয়েছে। ঠিক আছে, এরপর দেখো পদচ্যুতি। অবশ্যই আমরা উপরাষ্ট্রপতির ক্ষেত্রে পদচ্যুতি পড়েছিলাম। 14 দিনের, এখানেও 14 দিনের নোটিশ দিয়ে লোকসভার অধিকাংশ সদস্যদের সমর্থনে তিনি পদচ্যুত হন। এবার 14 দিনের নোটিশ দিতে হবে। নোটিশ দেওয়ার পর লোকসভার অধিকাংশ সদস্য যদি সমর্থন করে সেই সমর্থনে, তাহলে তাই কিন্তু পদচ্যুত করানো যায়।
পদচ্যুতির পর তিনি তার অফিস চালাতে পারবেন যতক্ষণ না নতুন স্পিকার দায়িত্ব তার গ্রহণ করেছেন ততক্ষণ। এবার পদচ্যুতি হয়ে গেল জন্যই যে শেষ তা না, এবার পদচ্যুতি হওয়ার পরেও যদি নতুন স্পিকার সেই পদে না থাকে, সেই পদে যুক্ত না হয়, তাহলে কিন্তু সে তার কাজ চালাতে পারবে। যতদিন পর্যন্ত নতুন স্পিকার না আসবে ততদিন কাজ চালাতে পারবে। এবার নতুন স্পিকার চলে আসলেই সে কিন্তু তার কাছ থেকে রিজাইন দেবে বা সে কাছ থেকে অবসর নিয়ে নেবে। এরপর দেখো এক্সট্রা পয়েন্টে কিছু আলোচনা করা রয়েছে। এগুলো এতক্ষণ যেটা আলোচনা করা হলো এটাই মূল স্পিকার সম্পর্কে আলোচনা ছিল। এবার এক্সট্রা পয়েন্টে কিছু পয়েন্ট আমরা জানবো। দেখো কি রয়েছে। প্রথমটা, লোকসভার প্রথম অধ্যক্ষ গণেশ বাসুদেব মাভালঙ্কর, তাকে লোকসভার জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তিনি কিন্তু দেখো 15ই মে 1952 থেকে 27শে ফেব্রুয়ারি 1956 পর্যন্ত তার পদে কিন্তু বহাল ছিলেন। এবার স্পিকার সম্পর্কে যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষের প্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন, তাহলে প্রশ্ন হয়ে যাবে এটা। এবার যদি ঘুরিয়ে দেয় যে আচ্ছা ভারতবর্ষের প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কর, তার সময়কাল কত? এবার সময়কাল যদি জানতে চায় তাহলে অবশ্যই তোমরা এখানে মার্ক করবে, আর তোমরা অবশ্যই এই স্লাইডটাকে কিন্তু স্ক্রিনশট করে রাখবে। দেখো দ্বিতীয়তে কি বলা রয়েছে, বলরাম জাখর পরপর 2টি মেয়াদে লোকসভার অধ্যক্ষ পদে আসীন ছিলেন। দেখো 22শে জানুয়ারি 1980 থেকে 18ই ডিসেম্বর 1989, এর মধ্যে কিন্তু 3 দিনের একটা গ্যাপও ছিল। ঠিক আছে, আমি একবারে করে দিয়েছি 22শে জানুয়ারি 1980 থেকে 18ই ডিসেম্বর 1989 পর্যন্ত। এরপর দেখো লোকসভার কনিষ্ঠতম ও প্রথম দলিত স্পিকার হলেন গন্তি মোহন চন্দ্র বালাযোগী। তিনি কিন্তু 24শে মার্চ 1989 থেকে 3রা মার্চ 2002 পর্যন্ত এই পদে কিন্তু ছিলেন। এরপর প্রথম বাঙালি স্পিকার হলেন সোমনাথ চ্যাটার্জি। তিনি 4 জুন 2004 থেকে 31শে মে 2009 পর্যন্ত কিন্তু তিনি তার এই পদে বহাল ছিলেন। এরপর মীরা কুমার লোকসভার প্রথম মহিলা স্পিকার। 4 জুন 2009 থেকে 4 জুন 2014 পর্যন্ত এই পদে তিনি ছিলেন। এরপর রয়েছে দেখো PA সাংমা ছিলেন লোকসভার প্রথম আদিবাসী স্পিকার। তিনি 23শে মে 1996 থেকে 23শে মার্চ 1998 পর্যন্ত এই পদে ছিলেন। এরপর রয়েছে দেখো সবচেয়ে কম দিন স্পিকার ছিলেন নীলম সঞ্জীব রেড্ডি। তিনি 26/3/1997 থেকে 26শে মার্চ 1977 থেকে ছিলেন কত 13ই জুলাই পর্যন্ত 1977 পর্যন্ত। ঠিক আছে, এরপর দেখো বর্তমানে লোকসভার স্পিকার 17তম কে রয়েছেন? ওম বিড়লা স্যার রয়েছেন। তিনি 19শে জুন 2019 থেকে কিন্তু বর্তমান রয়েছেন। এবার এই ছিল আমাদের স্পিকার বা অধ্যক্ষ সম্পর্কে আলোচনা। তোমাদের যদি এই স্পিকার বা অধ্যক্ষ সম্পর্কে কোনো রকম আরও এক্সট্রা ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেব। ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডি কেপি WEPর প্রিপারেশন নিচ্ছে, এমনকি স্টেট লেভেল সেন্ট্রাল লেভেল যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তার স্পিকার সম্পর্কে কিছু ডাউট রয়েছে, তাকে কিন্তু এই ভিডিওটা তোমরা সেন্ড করতে পারো। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।